জাতীয় নির্বাচন ঘিরে দেশজুড়ে উৎসবের আমেজ, ভোটের প্রচারে ছড়াচ্ছে উত্তাপ। শান্তিনগরে এনসিপি প্রার্থীকে বাধা দেওয়ার অভিযোগ। ময়মনসিংহ যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে সার্কিট হাউস মাঠে নির্বাচনী জনসভা, জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। দেশে ফ্যাসিবাদী কায়দায় আর শাসন চলবে না। হ্যাঁ ভোটে বিজয়ী না হলে সরকার গঠন করে লাভ হবে না। যশোরের নির্বাচনী জনসভায় জামায়াত আমির। এবার 48% প্রার্থী ব্যবসায়ী। টাকার জোর দেখে নয়, সুখ দুঃখে জনগণের পাশে থাকবেন এমন নেতা নির্বাচনে তাগিদ বিশ্লেষকদের। এবং শীত আর তুষারে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত মৃত্যু 30 জনের। 25 অঙ্গরাজ্যে জরুরি অবস্থা। দুর্যোগের ধাক্কা অর্থনীতিতে। দেখছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম সংবাদ শিরোনাম। এবারে জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথেই আছি সালিহা পারভিন সাথী। ভোটের প্রচারণায় মুখর ঢাকার বিভিন্ন আসন। প্রার্থীরা ছুটছেন ভোটারদের কাছে। প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে অভিযোগ, পাল্টা অভিযোগে ভোটের মাঠ সরগরম। ভোটের প্রচারণার ষষ্ঠ দিন সকালে ঢাকা 8 আসনে এনসিপি প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি নির্বাচনী জনসংযোগে যান শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার কলেজে। এ সময় বাধার মুখে পড়ার অভিযোগ করেন তিনি। শুরু হয় হট্টগোল, তার দিকে লক্ষ্য করে ছোঁড়া হয় ডিম। প্রতিবাদে সড়ক অবরোধ করেন তার সমর্থকরা। এতে যানজটের সৃষ্টি হলে পুলিশের সহায়তায় সরে যান তারা। এদিকে এই আসনে আরেক প্রার্থী বিএনপির সমর্থিত মির্জা আব্বাসের ওই কলেজেই প্রচারণা চালানোর কথা থাকলেও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে তিনি যাননি। এছাড়াও রাজধানীর অন্যান্য আসনগুলোতেও প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীরা চষে বেড়াচ্ছেন অলিগলি, চাইছেন ভোট। আমাদের আরিফুল ইসলাম আদিবের উপরে মেরেছে এবং বিএনপি হামলা করেছিল। আজকে আমার উপরে ডিম ছুঁড়েছে। হারার ভয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কেউ আপনারা করবেন না। এবং মির্জা আব্বাসকে বলবো, সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করেন। রাজধানী পূর্ব মালিবাগে জনসংযোগ করছেন ঢাকা 8 আসনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। সেখানে আছেন আমাদের এই সহকর্মী সানি আহমেদ। নির্বাচনী প্রচারণার খবর জানবো তার কাছ থেকে। সানি, জানাবেন কেমন দেখছেন আজকে নির্বাচনী প্রচারণা? ঢাকা 8 আসনের যে উৎসবমুখর পরিবেশ, নির্বাচনে যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে তারই একটি বহিঃপ্রকাশ এখানে দেখা যাচ্ছে। এখানে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাস এখানে গণসংযোগ করছেন, মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন, নারী পুরুষ শিশু থেকে শুরু করে প্রত্যেকের সাথে তিনি হাত মিলাচ্ছেন, তাদের কাছে ভোট চাইছেন এবং ভোটাররাও তাকে উৎসাহ দিচ্ছেন। এবং আমরা দেখেছি তারা মিছিলে তার পক্ষে স্লোগান দিচ্ছেন এবং মির্জা আব্বাসও তাদের হাত নেড়ে তাদেরকে সাদরে সংবর্ধনা জানাচ্ছেন। এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি এখন একটি বাড়ির মধ্যে তিনি নির্বাচনী গণসংযোগ করছেন। তিনি সেখানে একটি উঠোন বৈঠকের মতো করছেন এবং একই সাথে আমরা যদি একটু দেখাতে চাই যে এখানে আসলে উৎসবমুখর পরিবেশের মধ্যে নির্বাচনী প্রচারণা চলছে এবং তিনি গণসংযোগ করার জন্য মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন, মানুষের কাছে যে কথা বলছেন এবং একই সাথে তাদের কাছে দোয়া চাইছেন। আমরা এমনটাই দেখতে পেরেছি। এবং এখানে যে তার সমর্থিত নেতাকর্মীরা রয়েছে, সেই নেতাকর্মীরাও তাকে স্বাগত জানাচ্ছেন। এবং এখন আমরা একটি যে বাড়ির নিচে রয়েছি এই বাড়ির ঠিক উপরেই কিন্তু একটু আগে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাস তিনি সেই বাড়ির ভিতরে ঢুকেছেন। এবং সানি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। জাতীয় নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে প্রচারণার গতি। ভোটারদের মন জয়ে প্রচারের ধরনে এসেছে ভিন্নতা। ভেদাভেদ ভুলে প্রার্থীরা সরাসরি যাচ্ছেন ভোটারদের দুয়ারে। কেউ কেউ করছেন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। সবাই বলে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জমে উঠেছে নির্বাচনী মাঠ। শহর থেকে গ্রাম সকাল সন্ধ্যা ছুটে বেড়াচ্ছেন প্রার্থীরা। কোথাও শিশুদের সাথে খেলাধুলায় মেতে উঠছেন প্রার্থীরা, কোথাও আবার বয়স্কদের খোঁজ নিচ্ছেন। মসজিদ, মন্দির, বাজার, চায়ের দোকান সবখানেই প্রার্থীদের সরব উপস্থিতি। ধর্ম, বর্ণ কিংবা পেশায় ভেদাভেদ ভুলে সরাসরি ভোটারদের দুয়ারে যাচ্ছেন তারা। শোনার চেষ্টা করছেন এলাকার সমস্যা ও প্রত্যাশার কথা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আলহামদুলিল্লাহ, নারী ভোটাররা, মা বোনেরা আমাকে সবাই যেভাবে ভালোবাসা দিচ্ছে, যেভাবে আমাকে উৎসাহ দিচ্ছে, আমার প্রতি যেভাবে ভালোবাসা দেখাচ্ছে, এটা আমি সত্যি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। কক্সবাজারের নির্বাচনী জনসভায় বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমেদ বলেন, তাদের দলের সব পরিকল্পনা, ভাবনা ও নিরাপত্তা সবকিছুই রাষ্ট্রকে কেন্দ্র করে, তাই ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। বিএনপি এই দেশের মানুষের, গণমানুষের রাজনৈতিক দল। বিএনপির যা কিছু উন্নয়ন পরিকল্পনা, রাষ্ট্র ভাবনা, দেশের নিরাপত্তার ভাবনা সবকিছু এই দেশকে কেন্দ্র করেই। প্রচারে ব্যস্ত নাটোর 2 আসনের বিএনপির প্রার্থীও। তিনি বলেন, কোন ষড়যন্ত্র করে কেউ ক্ষমতায় যাওয়ার চেষ্টা করলে দাঁত ভাঙা জবাব দেবে জনগণ। ষড়যন্ত্র যদি কেউ করে ক্ষমতা দেওয়ার চেষ্টা করে, বাংলাদেশের মানুষ, নাটোরের মানুষ মেনে নেবে না। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, প্রচারণার গতি বাড়ছে নীলফামারী 2 আসনে। ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন বেগম খালেদা জিয়ার ভাগ্নে শাহরিন ইসলাম তুহিন। মাঠ দখলের চেষ্টায় পিছিয়ে নেই অন্য প্রার্থীরাও। কুমিল্লা 9 আসনের জামায়াতের প্রার্থী প্রচারণা চালান মনোহরগঞ্জ উপজেলায়। তার অভিযোগ, নারী কর্মীদের প্রতিপক্ষ দলের লোকজন বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। আমরা পুরুষ অঙ্গনে খুব একটা উল্লেখযোগ্য বাধার শিকার হই না, কিন্তু এই আসনে শুরু থেকে আমরা নারীদের প্রচারের ক্ষেত্রে ব্যাপকভাবে বাধার সম্মুখীন হয়েছি। সিরাজগঞ্জের আসনগুলোতে গণসংযোগ পথসভায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। দোকান, বিভিন্ন প্রতিষ্ঠান ও বাজারে ভোট চাইছেন তারা। আমরা যেখানে যাচ্ছি সেখানে মানুষ আমাদের আশা ব্যক্ত করতেছেন যে আপনারা ইনশাল্লাহ জয়যুক্ত হবেন। 11 দলের মনোনীত যে প্রার্থী যেখানে, সেখানে আমরা ভোট দেব, এর আশা পাচ্ছি আমরা। এদিকে প্রার্থীরা আচরণবিধি অমান্য করলেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না, এমন অভিযোগ করেছেন বরিশালের বাসদের প্রার্থী মনীষা চক্রবর্তী। পেশি শক্তির প্রভাব মুক্ত রাখা যায়, টাকা ছড়ানোর জায়গাটি যদি বন্ধ করা যায়, তাহলে এই হিসাবটি পুরোটি পাল্টে যাবে এবং নতুন ধরনের পরিবর্তন আমাদের ভোটের হিসাবে আসবে। এছাড়া বাকি আসনগুলোতেও প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। নির্বাচনী প্রচারণার খবর জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। আমরা জেনে নেব তার কাছ থেকে নির্বাচনী প্রচারণার খবরাখবর। মুজিব, জানাবেন প্রচারণার ষষ্ঠ দিনে কেমন দেখতে পাচ্ছেন আমেজ? প্রার্থীরা কি বলছেন, কি প্রতিশ্রুতি দিচ্ছেন তারা ভোটারদের মন জয়ের জন্য? সংসদ সদস্য পদপ্রার্থী সালেহা, আমরা এখন আছি চট্টগ্রাম 9 আসনে এবং এই আসনের যিনি সুন্নি জোট সমর্থিত এবং ইসলামিক ফ্রন্টের প্রার্থী, তিনি গণসংযোগ করছেন। সকাল থেকে আমরা দেখছি যে তিনি বিভিন্ন এই আসনের বিভিন্ন যে সমস্ত এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে যাচ্ছেন এবং জনগণের কাছে আসলে নানান ধরনের প্রতিশ্রুতি তিনি দিচ্ছেন। বিশেষ করে এই আসনে যেহেতু বিএনপি এবং জামায়াতের প্রার্থীও রয়েছে, সেই তিনি বলছেন যে সেই 2 দলের প্রার্থীর বাইরে গিয়ে মানুষ তাকে আসলে ভোট দিয়ে জয়যুক্ত করবে, সেই আশাবাদ তিনি ব্যক্ত করছেন। তিনি বলছেন যে বিগত দিনের যে নির্বাচনগুলো রয়েছে সেই অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে মানুষ আসলে তাকে ভোট দেবে, কারণ তিনি এই আসনে বলছেন যে তিনি এই আসনের স্থায়ী বাসিন্দা এবং তার বাবা এই আসন থেকে সংসদ সদস্য ছিলেন এবং তিনি স্থানীয় বাসিন্দা। তিনি বলছেন যে এই বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে মানুষ আসলে তাকে বেছে নেবে এবং এই আসনের মূলত যে সমস্ত জলাবদ্ধতার সংকট সহ অন্যান্য যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো উত্তরণে তিনি কাজ করবেন, সেই প্রতিশ্রুতি আসলে তিনি মানুষের কাছে দিচ্ছেন। আমরা একটু তার সঙ্গে সরাসরি কথা বলতে চাই। একটু বলবেন মানুষকে কি প্রতিশ্রুতি দিচ্ছেন? মানুষ মূলত পরিবর্তনের, এই তরুণদের আন্দোলনের পর থেকে যে পরিবর্তনের একটা ছোঁয়া লেগেছে, মানুষ প্রতীক দেখে এবার ভোট দিবে না সেটাই আশ্বস্ত করতেছে। অবশ্যই তারা বলছেন যোগ্য প্রার্থীকে ভোট দেবে, সেজন্য আমি মনে করছি যোগ্য প্রার্থী হিসাবে এইখানে চট্টগ্রাম 9 আসনে একমাত্র স্থায়ী 9 আসনের স্থায়ী বাসিন্দা আমি একজনই। সুতরাং তারা সেটাকে মাথায় নিয়েছে এবং আমার বাবা বীর মুক্তিযোদ্ধা মরহুম এম কফিলউদ্দিন, তিনি 73-তে এমপি ছিলেন, যার কারণে আমার গ্রহণযোগ্যতা এখানে বেশি রয়েছে। আবার পাশাপাশি হযরত টাকসা মিয়া শাহ রহমতুল্লাহ জামে মসজিদে আমি জুমার নামাজের হেতাবতের দায়িত্ব পালন করছি। হেতাবতের জুমার নামাজের হেতাবত এবং ওদের মধ্যে যে সে পরিবর্তন, যে একজন ইমাম এবং যিনি জানাজার নামাজের ইমামতির দায়িত্ব পালন করতে পারে, সেই
জন্য সবাই আমাকে গ্রহণ করছে। ধন্যবাদ। সাথী শুনছিলেন যে আমরা এই প্রার্থীর সাথে কথা বলছিলাম, তিনি বলছেন যে বড় দুই দল জামায়াত বিএনপির বাইরে গিয়ে সাধারণ মানুষ আসলে তাকে তার যে কর্মদক্ষতা সেটিকে বিবেচনা করে তাকে মানুষ ভোট দিবে সে আশা কিন্তু তিনি করছেন। তো সব মিলিয়ে ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে প্রচারণার খবরাখবর। অসংখ্য ধন্যবাদ আপনাকে। নির্বাচনী জনসভায় অংশ নিতে এখন ময়মনসিংহের পথে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বেলা 11টার দিকে গুলশানের বাসভবন থেকে সড়ক পথে যাত্রা শুরু করেন তিনি। ময়মনসিংহের সার্কিট হাউস ময়দানে নির্বাচনী জনসভা শুরু হবে। ফেরার পথে গাজীপুর ও রাজধানী উত্তরার আজমপুর নির্বাচনী সভায় অংশ নেবেন বিএনপির প্রধান। এদিকে তারেক রহমানের ময়মনসিংহ সফর ঘিরে পথে পথে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সকাল থেকে জনসভাস্থলে ভিড় করতে শুরু করেন বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা। আয়োজকেরা এই সমাবেশটিকে স্মরণীয় করে রাখতে সব রকম উদ্যোগ নিয়েছেন। আমি ওনার এক নজর দেখবার জন্য মঞ্চের আগে আমি বসবার জন্য কিশোরগঞ্জ থেকে আমি রাখতেই আমি এখানে আয় বসছি। ওনার যে বিহেভিয়ার, ওনার যে আচরণ, ওনার কাছ থেকে আমরা আশা করতেছি বাংলাদেশে উনি অনেক কিছু নতুন কিছু দিবে, আমাদের আশা আছে। আমাদের ময়মনসিংহবাসী তার জন্য সে যাই করবে আমরা তাই আমরা সন্তুষ্ট থাকবো। আমরা ময়মনসিংহবাসী, আমাদের কোনো তার কাছে আর চাওয়ার পাওয়ার নাই। দেশে ফ্যাসিবাদের কায়দায় আর শাসন চলবে না বললেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। হ্যাঁ ভোটের পক্ষে নিজের দলের অবস্থান জানিয়ে তিনি বলেন, হ্যাঁতে ভোট দিলে আজাদি, না ভোট দিলে গোলামি। ষষ্ঠ দিনে যশোর থেকে নির্বাচনী প্রচারণা শুরু করে এসব কথা বলেন তিনি। জামাত ইসলামীর নেতৃত্বে 11 দলীয় নির্বাচনী জোটের প্রচারণায় মঙ্গলবার সকালে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সমাবেশে যোগ দেন জামাতের আমির। সমাবেশে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, বদলে যাওয়া পরিস্থিতিতে নতুন আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে। জামাত সরকার গঠন করলে যশোরকে সিটি কর্পোরেশনে রূপান্তর করা হবে আশ্বাস দেন জামাত আমির। অভিযোগ করেন 5ই আগস্টের পর একটি দল মামলা বাণিজ্যে মেতে উঠেছে। গণভোটে হ্যাঁ মানেই হচ্ছে আজাদি, গণভোটে না তার মানে হচ্ছে গোলামি। এই গণভোট হলে দলীয় চাঁদাবাজির রমরমা ব্যবসা চলবে না। এই জন্য কেউ গণভোটে সন্তুষ্ট না। পরে সাতক্ষীরার সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জনসমাবেশে কথা বলেন জামাত প্রধান। দুইটা দুষ্ট চক্রের কারণে দ্রব্যমূল্যের এই অবস্থা, একটা হচ্ছে চাঁদাবাজ আর একটা হচ্ছে সিন্ডিকেট। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে প্রথমে চাঁদাবাজের হাত শক্ত করে ধরে ফেলবে, তারপরে সিন্ডিকেট ভেঙে চুরমার করবে। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ ডেস্ক। জোর করে ক্ষমতায় গেলে এবার আগের চেয়েও পরিণতি খারাপ হবে, এমন মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। দুপুরে ঢাকায় সংবাদ সম্মেলনে জানান, জামায়াতের নারী কর্মীদের উপর হামলার প্রতিবাদে 31শে জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে নারী সমাবেশ হবে। নারীরা আমাদের অত্যন্ত সম্মানীয় জাত, আমাদের মায়ের জাত, আমাদের বোনের জাত। তাদের সম্মান এবং সিকিউরিটি রক্ষার দায়িত্ব পুরুষদেরই এবং আমাদের সবার। এই দিকটা মনে করি জোরে ক্ষমতা গেলেই বোধহয় সব শেষ হয়ে গেল। আমি মনে করি এটা মারাত্মক ভুল রাজনৈতিক চিন্তা এবং সিদ্ধান্ত। ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে জনসভায় বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জনসভাস্থলে আছেন সহকর্মী শাহ ইমন, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ইমন, জানাবেন তারেক রহমানের নির্বাচনী প্রচারণা ঘিরে সার্কিট হাউসের মাঠে জনসভা কেমন দেখতে পাচ্ছেন, কি বলছেন সেখানকার উপস্থিত জনতা, ভোটাররা? সাথী, আজকে ময়মনসিংহের যে সার্কিট হাউস মাঠে আজকে তারেক রহমানের যে জনসভাটি অনুষ্ঠিত হবে সেটি কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হবে। তবে এই মুহূর্তে তারেক রহমান এসে পৌঁছাননি। তার যে গাড়িবহর রয়েছে সেটি ময়মনসিংহ শহরে প্রবেশের মুখে কিছুক্ষণের মধ্যে প্রবেশ করবে। তবে আমরা দেখতে পেয়েছি যে এখন যে মঞ্চ রয়েছে সেই মঞ্চে মূলত ময়মনসিংহ যে 11টি আসন রয়েছে সেই 11টি আসনের যারা এবার বিএনপির সংসদ সদস্য প্রার্থী তারা মঞ্চে অবস্থান করছেন এবং এর বাইরে আপনার এই ময়মনসিংহ যে বিভাগ রয়েছে সেই বিভাগের
4টি জেলা থেকে হাজার হাজার নেতাকর্মী আমরা দেখতে পেয়েছি যে সকাল থেকে এই সার্কিট হাউস মাঠকে কেন্দ্র করে মানুষের ঢল নেমেছে এবং এই 11টি সংসদীয় আসন এবং 4টি জেলার যে আশেপাশের জেলা থেকে ময়মনসিংহের নেত্রকোনা, শেরপুর, কিশোরগঞ্জ এবং জামালপুর সহ যে 4টি জেলা রয়েছে ময়মনসিংহ বিভাগের, সেখানে হাজার হাজার নেতাকর্মী আমরা বলতে পারি যে ময়মনসিংহ যে সার্কিট হাউস মাঠ রয়েছে এই মাঠের জনস্রোত ছড়িয়ে পড়েছে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে। তো নেতা কর্মীদের একটু স্বতঃস্ফূর্ততা আমরা দেখতে পাচ্ছি দুইটি কারণে। একটি হচ্ছে যে নির্বাচন, এই সামনে যে 12 তারিখে নির্বাচন, সেটিকে কেন্দ্র করে নেতা কর্মীরা যেমন উজ্জীবিত এবং অনুপ্রাণিত, এবং পাশাপাশি বিএনপির শীর্ষ পর্যায়ের যে নেতৃবৃন্দ রয়েছে এবং বিএনপির শীর্ষ কোনো নেতা 20 বছর, দীর্ঘ 20 বছরেরও বেশি সময় পরে কিন্তু ময়মনসিংহের মাটিতে এই নির্বাচনী জনসভায় অংশ নিচ্ছে এবং তারেক রহমানের দীর্ঘদিনের এই অনুপস্থিতির পরে যে আজকে উনি এই ময়মনসিংহের মাটিতে পা রাখবেন, এই কারণে নেতাকর্মীদের মধ্যে আমরা দেখতে পেয়েছি যে উৎসাহ, উদ্দীপনা এবং হাজারো মানুষের জনস্রোত এই সমাবেশকে কেন্দ্র করে। 2:30টার সময় তারেক রহমানের এই মঞ্চে এসে পৌঁছানোর কথা রয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে তার যে গাড়ি বহর রয়েছে তা অল্প কিছুক্ষণের মধ্যেই এই মাঠে প্রবেশ করবে এবং উনি নেতাকর্মীদের উদ্দেশ্যে নির্বাচনের উপলক্ষে ওনার মূল্যবান আজকে প্রদান করবে। তো এটা এই জনসভা উপলক্ষে আমরা দেখেছি যে ময়মনসিংহ শহরে এবং এই যে মঞ্চ রয়েছে তার আশেপাশে কয়েক কিলোমিটার এলাকা কিন্তু হাজারো পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে কারণ কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটনা যেন এখানে না ঘটে, সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে দেখেছি আমরা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পেরেছি যে তারেক রহমানের যে গাড়ি বহর রয়েছে সেটি এসে উপস্থিত হবে এবং তারপর পরই উনি এই জনসভা মঞ্চে বক্তব্য দিবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দেশ জুড়ে বইছে নির্বাচনের জোর হাওয়া। 12ই ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 180, ঢাকা 7-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছি ঢাকা জেলায়। এই মুহূর্তে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন ঢাকা 7 আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইসহাক মোল্লা। আমরা তার সাথে কথা বলবো। আপনি তো এই আসনে স্বতন্ত্র নির্বাচন করছেন, নির্বাচনে সাধারণ মানুষের কেমন সাড়া পাচ্ছেন? ধন্যবাদ। দেশ ও জাতির সংকট কাটিয়ে গণতান্ত্রিক ধারায় সুস্থ ধারায় ফিরতে শুরু করেছে দেশের জনগণ। এদেশের জনগণ দীর্ঘদিন যাবত তাদের মূল্যবান ভোটটি প্রয়োগ করতে পারেনি। তারা এখন অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে তাদের মূল্যবান ভোট প্রয়োগের মাধ্যমে তাদের নেতা নির্বাচিত করার জন্য। তা আমরা ইনশাল্লাহ দেখতে পাচ্ছি অভাবনীয় সাড়া পাচ্ছি জনগণের। আমি ঢাকা 7 আসন থেকে কোতোয়ালি, বংশাল, চকবাজার, লালবাগ, কামরাঙ্গীরচর নিয়ে গঠিত এই আসন থেকে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন। যে প্রচারণা চালাচ্ছেন এতে অন্য বিরোধী প্রার্থী যারা আপনার অপোজিশন আছেন তাদের পক্ষ থেকে কোনো বাধার মুখে পড়ছেন? না, আমরা এখনো এই ধরনের কোনো বাধা বিপত্তিতে পড়িনি। যেহেতু দেশে সুস্থ ধারার গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে, আমরা এখনো কোনো ধরনের বাধা বিপত্তিতে পড়িনি। আশা করি ইনশাল্লাহ এদেশের জনগণ উৎসবমুখর পরিবেশে এই নির্বাচনে অংশগ্রহণ করবে। যদি আপনি নির্বাচিত হন তাহলে কি করবেন সাধারণ মানুষের জন্য? আমাদের যেহেতু পুরাতন ঢাকা ঘনবসতি এলাকা, আমাদের এই ঢাকা শহরে বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত। আমরা যেমন আমাদের প্রধান সমস্যা এখন গ্যাসের তীব্র সংকট। আমাদের সাধারণ জনগণ ট্যাক্স দিচ্ছে, গ্যাসের টাকা পরিশোধ করছে কিন্তু গ্যাস পাচ্ছে না, দীর্ঘদিন যাবত কষ্ট ভোগ করতে হচ্ছে। জলাবদ্ধতার সমস্যা, বৃষ্টি হলে পানিতে সয়লাব হয়ে যায়, জনগণ রাস্তায় বের হতে পারে না এবং যানজটের একটা তীব্র সমস্যা রয়েছে। তা আমরা এই সমস্ত সমস্যা নিয়ে দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছি। গ্যাসের সমস্যার সমাধান নিয়েও কাজ করেছি। যদি নির্বাচনী পরিবেশ না আসতো এখন, তাহলে আমার মনে হয় ইনশাল্লাহ জনগণের এই দাবি নিয়ে আমি আমার সর্বোচ্চটা দিয়ে তাদের সাথে কাজ করতে। আপনি নাগরিক সেবা নিশ্চিত করার চেষ্টা করবেন। মাদকের ছোবল থেকে মানুষকে বাঁচাতে আপনার সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা আছে? আমাদের অবশ্যই সুনির্দিষ্ট পরিকল্পনা আছে, কারণ মাদকে আমাদের তরুণ এবং কোমলমতি ভাইয়েরা এই মাদকে সয়লাভ হয়ে যাচ্ছে। পুরাতন ঢাকা কিন্তু ঘনবসতি এলাকা, এখানে দ্রুত গতিতে মাদকটা ছড়িয়ে পড়ছে। তো আমরা চাই যে আমাদের পরবর্তী প্রজন্ম এই মাদক দ্রব্যের ছোবল থেকে তারা নিস্তার পাক। এই জন্য আমরা কঠোর পদক্ষেপ নিব যে এই এলাকাগুলোতে যারা মাদক ব্যবসায়ী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করব এবং সামাজিকভাবে তাদেরকে বয়কট করার জন্য আমরা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করব।
আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেস, বাকি বেলায় থাকবো আমরা এই আসনে এবং পরবর্তী সংবাদে আমরা নতুন কোনো প্রার্থী নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। প্রার্থীদের 48% ব্যবসায়ী, যাদের মধ্যে ব্যবসায়ী সংগঠনে বর্তমান ও সাবেক নেতা যেমন আছেন ঋণগ্রস্ত, এমনকি ঋণ খেলাপিও। যদিও বিশ্লেষক ও ব্যবসায়ী নেতাদের মতে অতীতে ব্যবসায়ী প্রার্থীরা ক্ষমতার চেয়ারে বসার পর জনগণের কল্যাণে চেয়ে নিজ প্রতিষ্ঠান বা শিল্প গ্রুপের সম্প্রসারণেই বেশি ব্যস্ত ছিলেন। আর তাই প্রার্থীদের টাকার জোর না দেখে জনগণের পাশে থাকবেন এমন লোকদেরই সংসদ সদস্য নির্বাচিত করার পরামর্শ দিচ্ছেন তারা। ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হতে ভোটারদের দুয়ারে দুয়ারে ঘুরছেন 1981 জন প্রার্থী। তাদের মধ্যে প্রায় 48%ই নিজের পেশা উল্লেখ করেছেন ব্যবসা। এদের মধ্যে ফেনী 3 আসনে ভোট যুদ্ধে নেমেছেন FBCCI এর সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু। চুয়াডাঙ্গা 2 আসনে ধানের শীষের প্রার্থী BGME এর সভাপতি মাহমুদ হাসান খান বাবু, আর কুমিল্লা 9 আসনে বিএনপির প্রার্থী BTME এর সহসভাপতি আবুল কালাম। FBCCI এর সাবেক পরিচালক হাজী হাফেজ এনায়েতুল্লাহ ঢাকা 7 আসন থেকে হয়েছেন জামায়াতের প্রার্থী। আর চট্টগ্রাম 4 আসনে বিএনপির প্রার্থী ব্যবসায়ী আসলাম চৌধুরী তো নির্বাচন করছেন ঋণ খেলাপির তকমা নিয়েই। হলফনামা বিশ্লেষণে দেখা যায় প্রার্থীদের একটি বড় অংশই তাদের পেশা উল্লেখ করেছেন ব্যবসা। আর সেখানেই প্রশ্ন জাগে, জনগণের আকাঙ্ক্ষা পূরণে এই ব্যবসায়ী প্রতিনিধিরা কি আসলেই কার্যকর ভূমিকা রাখতে পারবেন? রাজনীতিবিদ পরিচয় দিয়ে কেন মানুষ রাজনীতি করছেন না, এই প্রশ্নটা আমার ইলেকশন কমিশনের কাছে। আসলে একজন প্রকৌশলী বলেন বা একজন শিক্ষক বলেন, যে ধরনের বাজেট ইলেকশন কমিশন দেয়, এই আয় দিয়ে তো এটা সম্ভব না। আপনি যখনই পুঁজি খাটাবেন, আপনি চেষ্টা করবেন সেটার থেকে কোনো মুনাফা পেতে। 5 কোটি টাকা খরচ করে আজকে নির্বাচন করি, তা আমাকে তো সেই 5 কোটি টাকা আগামী 5 বছরে উসুল করতে হবে, মুনাফা সহ। প্রার্থীদের মধ্যে 891 জন আছেন সম্পদের হিসেবে যারা কোটিপতি। 300 আসনের ভোট যুদ্ধে কোটিপতিদের বিপরীতে তৃণমূলের রাজনীতিকের অধিকার কি চলে যাচ্ছে পয়সাওয়ালাদের পকেটে? বিশ্লেষকদের সংখ্যা অনেকটা তেমনই। জেলা, উপজেলা এবং ইউনিয়ন বা থানা পর্যায়ে তার যে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা, এই বিষয়গুলোকে যদি এক ধরনের বাধ্যতামূলক করা যেত, তাহলে কিন্তু ভুইফোর যারা অর্থজীবী তাদেরকে আপনি বন্ধ করতে পারতেন। বরঞ্চ আপনাকে আমি আরো একটা আশঙ্কার কথা বলছি, আগামী সংসদ যেহেতু দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হতে পারে, এই ব্যবসায়ীরাই তখন শুধু নিম্নকক্ষেই তারা প্রভাবিত করবেন না, তারা উচ্চ কক্ষের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকেও ব্যাপকভাবে তারা প্রভাবিত করতে পারেন। প্রার্থীদের মধ্যে 25%ই হলেন ঋণগ্রস্ত, যাদের ঋণের পরিমাণ 18,868 কোটি টাকা। প্রার্থীদের পেশা এবং আর্থিক সক্ষমতা যাই হোক না কেন, 12 ফেব্রুয়ারির নির্বাচনে সারাদিন নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে একজন যোগ্য প্রার্থীকেই সংসদ সদস্য নির্বাচন করবেন ভোটাররা, এমনটাই প্রত্যাশা বিশ্লেষকদের। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেল নির্ধারণ হয়েছে, যা বাস্তবায়ন করবে পরবর্তী সরকার। এজন্য মন্ত্রী পরিষদ সচিবকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে জানান, র্যাবের জন্য নতুন 100টি জিপসহ মোট 160টি গাড়ি কেনা হচ্ছে। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে নয়, বরং সরাসরি কিনবে সরকারি সংস্থা। এদিকে আসন্ন রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে 10,000 মেট্রিক টন মসুর ডাল এবং 1 কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। উপদেষ্টা জানান, 40,000 মেট্রিক টন সার কেনারও অনুমোদন দেওয়া হয়েছে। 13 বছর ধরে সরকারি কর্মীদের সভাপতি একটা দাবি ছিল যে একটা পে কমিশন করার আগে, সেই পে কমিশন করা হয়েছে। পে কমিশনের রিপোর্টটাই শুধু দেওয়া হয়েছে, এটার কিন্তু বাস্তবায়নের কোনো সিদ্ধান্ত এখন হয় নাই। র্যাবের জন্য 103টি জিপ, 100টি পেট্রোল পিক আপ ও 60টি মাইক্রোবাস সরাসরি করে, মানে ডাইরেক্ট ইয়ের মাধ্যমে। তো এটা আমাদের সরকারি শিল্প প্রতিষ্ঠান প্রগতি থেকে কেনা হবে। এই প্রস্তাবটা অনুমোদিত হয়েছে। মাঘ মাসে একটু একটু করে বিদায় নিচ্ছে শীত। রাজধানীতে রাতে আর সকালে একটু শীতের ছোঁয়া থাকলেও দিনভর বইছে
ফাল্গুনের হাওয়া। দেশে উত্তরাঞ্চলেও কমেছে শীতের তীব্রতা। রাতে একটু কুয়াশা কম থাকলেও সকাল থেকে সূর্যের আলোয় পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠছে। দিনে তাপমাত্রা বাড়ছে প্রতিদিন। উত্তরে জেলার ঠাকুরগাঁয়ে কয়েকদিন ধরে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত রয়েছে। এদিকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে 10.2 ডিগ্রি সেলসিয়াস। মাঘের শুরু থেকে এখন পর্যন্ত চুয়াডাঙ্গার তাপমাত্রা প্রতিদিনই ওঠানামা করছে। আবহাওয়া অফিস জানিয়েছে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 10.9 ডিগ্রি সেলসিয়াস। আন্তর্জাতিক প্রসঙ্গ, তীব্র তুষারঝড় আর শৈত্যপ্রবাহের কবলে যুক্তরাষ্ট্র। এই দুর্যোগে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 30 জনের। জরুরি অবস্থা জারি করা হয়েছে 25টি অঙ্গরাজ্যে। এই দুর্যোগে ধাক্কা লেগেছে মার্কিন অর্থনীতিতে। ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে $100 বিলিয়ন। শহরের রাস্তাঘাট থেকে শুরু করে গ্রামাঞ্চল, যুক্তরাষ্ট্রের সবখানেই এখন শুধু বরফ আর ঠান্ডার রাজত্ব। তীব্র শীতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দৈনন্দিন জীবনযাপন। বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় অনেক এলাকায় মানুষকে অন্ধকার ও ঠান্ডার মধ্যে রাত কাটাতে হচ্ছে। গরম রাখার জন্য হিটার, গ্যাস ও জ্বালানির উপর নির্ভরতা বেড়েছে কয়েক গুণ। তীব্র শীত শুধু মানুষের জীবনযাপনই নয়, পুরো অর্থনৈতিক ব্যবস্থাকেও চাপে ফেলেছে। ব্যাহত হচ্ছে ব্যবসা বাণিজ্য, বন্ধ রয়েছে নির্মাণ কাজ, কমেছে উৎপাদন। বিপর্যয়ে ধাক্কা লেগেছে পরিবহন ব্যবস্থায়, সমস্যা দেখা দিয়েছে পণ্য সরবরাহে। শীতের কারণে সাধারণ পরিবারের খরচও বেড়েছে। গরম রাখার জ্বালানি, বিদ্যুৎ বিল ও চিকিৎসা ব্যয় অনেক পরিবারের জন্য বাড়তি চাপ সৃষ্টি করছে। সংবাদ সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়, ভয়াবহ আবহাওয়ায় যুক্তরাষ্ট্রের জিডিপি কমতে পারে 0.5 থেকে 2% পর্যন্ত। বেসরকারি প্রতিষ্ঠান একুওয়েদার বলছে এ ঝড়ের ক্ষতি হতে পারে $105 থেকে $115 বিলিয়ন পর্যন্ত। এর আগে 2021 সালে টেক্সাসের তুষারঝড়ে ক্ষতি হয়েছিল প্রায় $26 বিলিয়ন। বিশেষজ্ঞরা বলছেন এবারও ক্ষতি হতে পারে বড় অঙ্কের। তবে এমন পরিস্থিতিতে সবখানেই ক্ষতি হয় না, কোথাও কোথাও ব্যবসাও বাড়ে। কিন্তু সামগ্রিকভাবে লাভের চেয়ে ক্ষতিই বেশি হয় বলে মনে করছেন গবেষকরা। সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়া, জরুরি সেবার খরচ, পরিবহন ব্যয় সব মিলিয়ে বাড়ছে অর্থনৈতিক চাপ। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।